আচ্ছা, আমাদের মিডের পরের প্রথম যেটা টপিক সেটা হচ্ছে প্রজেকশন। প্রজেকশন নামটা এর আগে কোথাও শুনছি ট্রান্সফরমেশনে বা কোথাও? আচ্ছা, প্রজেকশনে কিন্তু হচ্ছে আমাদের এক ধরনের ট্রান্সফরমেশন। তো কি ট্রান্সফর্ম করে? আমরা এর আগে এই কথাটা কিন্তু বারবার বলেছিলাম যে মনে করেন আমাদের চারপাশে যেই অবজেক্ট গুলো আছে সেগুলো তো আসলে 3D, বাট আমরা যখন চোখে দেখি অথবা মনে করেন আমরা একটা মনে করেন ছবি তুলি, তখন কি হয় ওই 3D যেটা মনে করেন অবজেক্ট সেটার 2D ভার্সন সেটা হচ্ছে মেইনলি আমরা ওই ইমেজের মধ্যে ধরে রাখতে পারি, বা তখন হচ্ছে আমরা ওটার 2D ভার্সনটা আসলে দেখতে পাই। তাহলে কি হচ্ছে, এখানে কি ট্রান্সফর্ম হচ্ছে? আমাদের একটা 3D অবজেক্টকে আমরা 2D তে কনভার্ট করছি, এই যে একটা ট্রান্সফরমেশন হচ্ছে, এটাই অ্যাকচুয়ালি আমাদের প্রজেকশন। প্রজেকশন কি করে? ও মেইনলি কি করছে, ট্রান্সফর্মিং পয়েন্টস ইন এ কোঅর্ডিনেট অফ ডাইমেনশন n ইনটু এ কোঅর্ডিনেট সিস্টেম অফ ডাইমেনশন m। তার মানে মনে করেন আপনার যদি একটা 4 ডাইমেনশনের ধরেন অবজেক্ট আছে, ও কি করে 4 এর চেয়ে কম, লেস দেন 4 এরকম কোনো ডাইমেনশনে মেইনলিও কনভার্ট করে বা ট্রান্সফর্ম করে। এটাই অ্যাকচুয়ালি আমাদের প্রজেকশনের কাজ। ও ট্রান্সফর্ম করছে কাকে? কোঅর্ডিনেটস অফ ডাইমেনশন n, n ডাইমেনশনের কোন কিছু পয়েন্টকে n এর চেয়ে কম ডাইমেনশনে প্রজেক্ট করছে বা ট্রান্সফর্ম করে নিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের প্রজেকশনের কাজ। তো আমরা এখানে যে প্রজেকশন গুলো দেখবো সেটা হচ্ছে প্ল্যানার জিওমেট্রিক প্রজেকশন। তার মানে আমাদের এখানে যে প্রজেকশন গুলো হবে সেগুলোতে মেইনলি আমাদের একটা ফ্ল্যাট প্লেনের উপর হবে। ফ্ল্যাট প্লেন ছাড়া অনেক ধরনের প্রজেকশন হয়, মানে অন্যান্য জায়গাতেও হয়, বাট আমরা এই কোর্সের জন্য শুধু ফ্ল্যাট প্লেনের উপরেই দেখবো যে একটা প্রজেকশন কিভাবে হচ্ছে। তো এখানে টার্নিং 3D শেপস টু ইটস 2D প্লেন, এটা দেখবো। আর মেইনলি ফ্রম 2D টু 1D ও মেইনলি হচ্ছে পসিবল। তো আমাদের এই মানে কোর্সে আমরা 3D থেকে 2D প্লেনে হচ্ছে কনভার্ট বা ট্রান্সফরমেশন যেটা, সেটাই মেইনলি হচ্ছে প্রজেকশন, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি দেখবো। সো প্রজেকশনের জন্য আপনারা এইরকম টাইপের কিছু আমরা এর আগে কি কখনো দেখেছি? এটা আমি ছবিটা নিয়ে যাই এখানে, ভালো বোঝা যাবে। এখানে কি হচ্ছে একটু দেখেন, এটা আমাদের একটা অবজেক্ট। এই জায়গায় আমরা কোন একটা অবজেক্টকে কিভাবে দেখি, মনে আছে ছোটবেলায় ফিজিক্সে আমরা পড়েছিলাম যে কোনো একটা অবজেক্টকে আমরা চোখে দেখি কিভাবে, আমাদের চোখ ফাংশন করে কিভাবে। আমাদের ওই অবজেক্ট থেকে রে গুলো অথবা এই যে দেখেন ডট ডট করে দিয়ে দেখিয়েছে, প্রত্যেকটা পয়েন্টের জন্য আমাদের চোখে এসে মেইনলি পড়ে রে গুলো, তখন আমরা মেইনলি ওই জিনিসটা মানে ওই অবজেক্টটা মেইনলি দেখতে পাই। এটা অ্যাকচুয়ালি মানুষের চোখ কিভাবে কাজ করে সেটার মতো। সো এখানে কি হচ্ছে দেখেন, একটা অবজেক্ট আছে, আর এই যে এটা সেন্টার অফ প্রজেকশন, সিওপি, অথবা এটা হচ্ছে আমাদের ভিউ পয়েন্টও আমরা বলতে পারি, যে যেখান থেকে আমরা তাকাচ্ছি সেটা হচ্ছে মনে করেন আমাদের এটা। সো এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট এই যে এগুলো আসছে রে এর মতো করে এইদিকে এসে এই জায়গাটাতে কনভার্জ হচ্ছে বা মিলিত হচ্ছে। সো যেই জায়গায় হচ্ছে সেটাকে আমরা সেন্টার অফ প্রজেকশন বলতে পারি। সো এই যে লাইনগুলো আমরা দেখছি যে প্রত্যেকটা পয়েন্ট, এগুলো লাইন পয়েন্ট গুলো যে যাচ্ছে, এই যে এগুলো এইদিকে যে যাচ্ছে এগুলো, এগুলোকে আমরা বলি প্রজেক্টর। এই যে লাইন যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সো ওই অবজেক্ট থেকে প্রজেক্টর গুলো গিয়ে একটা জায়গায় একটা পয়েন্টে কনভার্জ হচ্ছে, এখানেই অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই আমাদের ভিউ পয়েন্টও এটা, এবং এটাই হচ্ছে আমাদের সেন্টার অফ প্রজেকশন। আচ্ছা, এখন আমাদের যেখানে চোখে দেখতে পাই আর এই অবজেক্ট যেটা, এর মাঝখানে যদি একটা প্রজেকশন প্লেন দেওয়া হয়,
সো এই প্রজেকশন প্লেনে আমরা কিভাবে দেখবো, মানে সেই অনুযায়ী মেইনলি আমরা এখানে চোখে আসলে দেখতে পাবো। এখন আপনারা বলেন যে একটা মনে করেন অবজেক্ট আছে, সেটা আমরা মনে করেন একটা জায়গায় আছি, আর মনে করেন দূরে আমরা একটা পাহাড় দেখছি। তো আমরা যেখানে দাঁড়িয়ে দেখছি আর পাহাড়টার ডিস্টেন্সটা যদি অনেক বেশি বড় হয়, তাহলে আমরা পাহাড়টাকে তো ছোট দেখবো, তাই না? সো এই যে আমাদের অবজেক্টটা, আমি যেটা বলছি পাহাড়, আর আমাদের চোখ যেটা, এইটার ডিস্টেন্সটা যত বড় হবে আমরা ওই অবজেক্টটাকে অ্যাকচুয়ালি যতটুকু তার চেয়ে অনেক ছোট দেখবো। বাট এটাকে যদি আমরা আরো কাছে নিয়ে যাই, তার মানে আমাদের ভিউ পয়েন্টটা যদি অবজেক্টের অনেক কাছাকাছি হয়, তাহলেও কিন্তু আমরা জিনিসটাকে কিন্তু বড় দেখবো। তাহলে কি হচ্ছে, আমাদের এই যে সেন্টার অফ প্রজেকশন অথবা ভিউ পয়েন্ট আর এই অবজেক্টের মাঝখানে যে ডিস্টেন্সটা এখান থেকে এই পর্যন্ত, এটা যদি আমাদের অনেক বড় হয়ে যায়, আমরা অবজেক্টটাকে অনেক ছোট দেখি। আর এই ডিস্টেন্সটা যদি অনেক ছোট হয়, তাহলে আমরা অবজেক্টটাকে বড় হিসেবে দেখি। সেম কাজ করবে আমাদের এই যে প্রজেকশন প্লেনের জন্য। সো প্রজেকশন প্লেনটা দেখেন, প্রজেকশন প্লেন আর অবজেক্ট, এটা হচ্ছে মনে করেন এতটুকু হচ্ছে মনে করেন এদের মধ্যে ডিস্টেন্স, অবজেক্ট আর প্রজেকশন প্লেনের মধ্যে। এখন মনে করেন প্রজেকশন প্লেনটা এই জায়গায় না রেখে মনে করেন এই জায়গায় যদি থাকতো, মনে করেন প্রজেকশন প্লেন যেটা সেটা হচ্ছে এই জায়গায় আছে। এখন বলেন তো, প্রজেকশন প্লেন আর অবজেক্টের ডিস্টেন্সটা যদি ছোট করে দেই, মানে মানে ডিস্টেন্সটা যদি কমাই দেই, তাহলে আমি অবজেক্টটাকে কি আরো ছোট দেখবো না বড় দেখবো? ভিউ পয়েন্ট সেম থাকবে? হ্যাঁ, ভিউ পয়েন্ট মনে করে সেম থাকলো। দেখেন এখানে আমার প্রজেকশন প্লেনটার জন্য এখানে যখন দিয়েছি, দেখেন আমার এই পয়েন্টটা ধরেন এখানে আছে, ঠিক আছে? এটা হচ্ছে 3D অবজেক্ট। 3D অবজেক্টের জন্য কি থাকবে, একটা পয়েন্টের জন্য একটা এক্স ওয়াই জেড থাকবে, এটা হচ্ছে 3D। তো এই পয়েন্টটার, এই 3D পয়েন্টের 2D পয়েন্টকে আমরা এই জায়গায় দেখব। এটা যদি আমাদের পি পয়েন্ট হয়, এটা হচ্ছে আমাদের পি ড্যাশ পয়েন্ট। তো পি ড্যাশ পয়েন্টটা আমার এক্স কমা ওয়াই একটা পয়েন্ট হচ্ছে। তাহলে দেখেন এই রে গুলো এই পয়েন্টটা যখন এখানে আসলো, এরকম কোন প্রত্যেকটা পয়েন্ট এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। বাট এগুলো হচ্ছে 2D তে আমরা মেইনলি দেখবো। সো এই প্রজেকশন প্লেনটা যদি এখানে আমরা দিয়ে দিই, তাহলে আমরা এইরকম এই জায়গায় একটা পাবো না, মানে অবজেক্ট আমরা এত বড় দেখতে পাবো না। যে প্রজেকশন আমাদের এই প্রজেক্টর গুলো বা এই রে গুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এগুলো তো এই পাশ দিয়ে যাচ্ছে। তাহলে প্রজেকশন প্লেনটাকে যদি আরো কাছে এনে দেই, তাহলে আমরা অবজেক্টকে বড় দেখবো নাকি ছোট দেখবো? বড় দেখবো। বড় দেখবো। তাহলে এখানে দুটো জিনিস আমরা বুঝতে পারছি, যে আমাদের এখানে মনে করেন সেন্টার অফ প্রজেকশন বা ভিউ পয়েন্ট আর অবজেক্টের ডিস্টেন্স যদি বেশি হয়, তাহলেও আমরা অবজেক্টকে ছোট হিসেবে দেখব। এবং প্রজেকশন প্লেন, এই যে এটা প্রজেকশন প্লেন এন্ড অবজেক্টের মধ্যে ডিস্টেন্সটাও যদি বড় হয়, মানে ডিস্টেন্সটা যদি বেশি হয়, তাহলেও কিন্তু আমরা অবজেক্টকে ছোট দেখব। আর যদি কম হয় বা এটা কাছাকাছি হয়, তাহলে আমরা অবজেক্টটাকে বড় করে দেখব। এটাই হচ্ছে আমাদের প্রজেকশন প্লেন, মানে মোটামুটি এটা হচ্ছে সেটআপ। সো এটা যেখানে যেই পয়েন্টে কনভার্জ হচ্ছে, এই পয়েন্টকে আমি কি বলছি, দেখেন সবগুলো প্রত্যেকটা এই যে লাইন যেগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হচ্ছে প্রজেক্টরস। এটাকে বলা হচ্ছে যেখানে কনভার্জ করা হচ্ছে, সেটাকে হচ্ছে আমার সেন্টার অফ প্রজেকশন বলা হচ্ছে। আর এটা হচ্ছে আমার প্রজেকশন প্লেন, যেখানে মেনলি এই 3Dটা আমার 2D তে কনভার্ট হয়ে প্রজেকশন প্লেনে পড়ছে, সেটা হচ্ছে আমাদের এটা। ওকে, এখন আমরা একটু টার্মগুলো আবার দেখি। অবজেক্ট বা টার্গেটেড পয়েন্ট পি, এই যে আমরা এখানে দেখলাম যে আমাদের অবজেক্ট হচ্ছে এটা, এখানে আমাদের টার্গেটেড পয়েন্ট হচ্ছে আমাদের পি, এটা। তারপর প্রজেক্টেড পয়েন্ট পি ড্যাশ। তো এই যে এখানে তো আমরা 3D আকারে দেখলাম,
তো এই পি এর জন্য পি ড্যাশটা আমি কোথায় পাবো? মনে করেন এই জায়গায়, এটাই হচ্ছে আমার পি ড্যাশ, প্রজেক্টেড পয়েন্ট এই জায়গাটাতে পি ড্যাশটা। প্রজেক্টরস কাকে বলা হচ্ছে? দ্য রে রেসপন্সিবল ফর প্রজেকশন। কোনগুলো রে? এই যে প্রত্যেকটা আমাদের এই অবজেক্ট থেকে তো রে গুলো গিয়ে আমাদের চোখে মনে করেন পড়ে, তারপরেই তো আমরা হচ্ছে অবজেক্টটাকে দেখতে পাই। এই রে গুলোই হচ্ছে আমাদের প্রজেক্টরস। প্রজেকশন প্লেন, the plane where the projected image of the object will appear on. The plane holds all the p dash point, also known as view plane. So এই যে একটু আগে যে বললাম যে আমাদের প্লেন নিয়ে কাজ, ফ্ল্যাট প্লেন, এই যে প্রজেক্টেড an object on a flat plane, এটা একটা প্লেনের মধ্যে হচ্ছে, সেজন্য হচ্ছে আমাদের এই কথাটা আমরা বলছি। সো আমাদের প্রজেক্টেড প্লেন বা পিপি যেটা, সেটা হচ্ছে এটাকে আমরা প্রজেক্টেড প্লেন অথবা পিপি এই হিসেবে বলছি, যেখানে আমাদের প্রজেক্টেড পয়েন্ট গুলো সবগুলো এখানে পড়েছে। সো আমরা 3D থেকে 2D তে মেইনলি এই প্রজেক্টেড প্লেনই দেখছি। তারপর হচ্ছে সেন্টার অফ প্রজেকশন। সেন্টার অফ প্রজেকশন বলতে আসলে কি বোঝাচ্ছে? এই প্রজেকশন মানে এই যে প্রজেক্টর গুলো বা এই রে গুলো একটা পয়েন্টে তো কনভার্জ করছে, তাই না? একটা পয়েন্টে মিলিত হচ্ছে, ওই পয়েন্টটাকে আসলে বলা হচ্ছে সেন্টার অফ প্রজেকশন। আর ডিরেকশন অফ প্রজেকশন, দ্য ডিরেকশন টুয়ার্ডস দ্য প্যারালাল প্রজেকশন, একটু পরে আমরা দেখবো যে প্যারালাল প্রজেকশনের ডিরেকশনের জন্য কিভাবে বোঝা যায়, মানে প্রজেকশনের অনেক রকম টাইপ আছে, তখন আমরা এগুলাতে ডিওপিটাতে যাব। সো এগুলো নিয়ে কারো কোনো কনফিউশন কোনটাকে কি বলছে? ওকে, আমরা তাহলে এটাতে যাই। এটাতে আসলে স্লাইড শো দিলে কেন জানি দেখা যায় না, একটু সমস্যা হয়। আমি কপি পেস্ট করে দিই, তাই দেখা যাবে। আচ্ছা, এখানে দেওয়া যেটা আছে আমাদের, এই যে আমরা এতক্ষণ কি শিখছি যে প্রজেকশন, প্রজেকশনের বিভিন্ন ধরনের টাইপের প্রজেকশন হয়। সো কোনটাকে কি বলা হয়, মানে কোন ধরনের অনেক ভাগে ভাগ করা হচ্ছে, কি কি টাইপ, সবগুলোই আসলে এখানে দেওয়া আছে। সো আমরা পুরো লেকচারে আসলে এগুলোই মানে একটু একটু করে দেখবো কোনটাতে কিভাবে কাজ করছে। সো আমাদের প্রজেকশনকে মেইনলি দুই ভাগে ভাগ করা যায় মেইনলি। একটা হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশন, আরেকটা হচ্ছে প্যারালাল প্রজেকশন। ফার্স্টলি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পার্সপেক্টিভ আর একটা হচ্ছে প্যারালাল। কোনটাকে কি বলা হচ্ছে দেখি। একটু আগেই যেটা আমরা মেইনলি দেখলাম, সো পার্সপেক্টিভটা আসলে কি বোঝানো হয়? এই যে আমাদের একটা ইমেজ আছে আর এই মানে অবজেক্ট আছে, অবজেক্ট থেকে এই প্রজেক্টর গুলো গিয়ে দেখেন একটা পয়েন্টে কনভার্জ করছে। আচ্ছা, এই যে প্রজেক্টর বা রে গুলো, এগুলো তো একটা লাইনের মতোই হয়েছে, তাই না? দেখেন এরকম করে গিয়ে এরকম করে গিয়ে, সো প্রত্যেকটা পয়েন্ট এই প্রজেক্টর গুলো মেইনলি এখানে হচ্ছে কনভার্জ হয়েছে। এই রে বা প্রজেক্টর যেগুলো আমি বলছি, এগুলো কি প্যারালাল নাকি প্যারালাল না? এই লাইনগুলো প্যারালাল না। প্যারালাল না। সো আমাদের মনে করুন অবজেক্টটা যেখানে এই অবজেক্টটা যে আছে, এই অবজেক্ট থেকে যে প্রজেক্টর গুলো বা রে গুলো এই মানে যাচ্ছে এবং আমরা ভিউ পয়েন্ট বা সিওপি তে এই জায়গাটাতে মিলিত হচ্ছে। সো এই রে বা প্রজেক্টর গুলো বা এই লাইন গুলো এগুলো আসলে প্যারালাল না। প্যারালাল না বলেই আমরা একটা ফাইনাইট ডিস্টেন্সে এগুলো কিন্তু কনভার্জ বা মিলিত হচ্ছে। সো ফাইনাইট ডিস্টেন্সে এই যে এই পয়েন্ট আমরা একটা পাচ্ছি। বাট যদি এটা প্যারালাল হতো লাইনগুলো, তাহলে কি আমরা কোনো ফাইনাইট ডিস্টেন্সে পেতাম এরকম কোনো কনভার্জ করা পয়েন্ট? তাহলে কি না আমরা ম্যাম। পেতাম?
সো পার্সপেক্টিভ যেটা প্রজেকশনের কথা আমরা বলা হচ্ছে, প্রথমে কি মানে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, একটা হচ্ছে পার্সপেক্টিভ আর একটা হচ্ছে প্যারালাল, দুই ভাগে ভাগ করা হচ্ছে। তো পার্সপেক্টিভ প্রজেকশনের ক্ষেত্রে এই প্রজেক্টর গুলো প্যারালাল না। তো যেহেতু প্যারালাল না, সো ওরা একটা ফাইনাইট ডিস্টেন্সে গিয়ে এখানে কনভার্জ করছে। এটাই হচ্ছে আমাদের সিওপি, সেন্টার অফ প্রজেকশন। সো পার্সপেক্টিভের ক্ষেত্রে কি হয়, সো projector are not parallel and we converge at a point called COP. এই যে দেখেন, ওর একটা সিওপি পয়েন্টে গিয়ে কনভার্জ করবে একটা ফাইনাইট মানে একটা ডিস্টেন্সে গিয়ে। এটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ। সো এর আগে একটু দেখলাম যে the center of projection and the distance between center of projection and the distance between COP and projection plane configured by। আচ্ছা, এখন আমরা যে বললাম যে আমরা একটা অবজেক্টকে কতটুকু বড় বা কতটুকু ছোট দেখব, এটা কিসের কিসের উপর ডিপেন্ড করে? এই ইমেজের ক্ষেত্রে কতটুকু বড় বা কতটুকু ছোট দেখব, এটা কিসের উপর ডিপেন্ড করছে? প্লেনটা কোথায় আছে, ম্যাম প্লেনের ডিসটেন্সের উপর, অবজেক্ট থেকে প্লেনের ডিসটেন্স আর ভিউ পয়েন্ট থেকে, ভিউ পয়েন্ট বা সেন্টার অফ প্রজেকশন, সেন্টার অফ প্রজেকশন বলবেন, ঠিক আছে? এটা হচ্ছে সিওপি আর এটা হচ্ছে মনে করেন পিপি। সো অবজেক্ট থেকে মানে প্রজেকশন প্লেন বা পিপি এর ডিসটেন্স এবং অবজেক্ট থেকে সিওপি এর ডিসটেন্স, বোথ মানে এই দুটোর উপরে আসলে ডিপেন্ড করছে আমাদের ইমেজটা ছোট হবে নাকি বড় হবে, মানে আমরা ছোট হিসাবে দেখবো নাকি বড় হিসাবে দেখবো। এই দুটোর ডিসটেন্স বোথই কিন্তু মানে এখানে আমাদের কাজে লাগছে। কিসের জন্য? পার্সপেক্টিভ প্রজেকশনের জন্য। সো এতটুকু বুঝলাম। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে ফর শর্টেনিং। সো পার্সপেক্টিভের ক্ষেত্রে ফর শর্টেনিং, ইয়েস, so more familiar to human eye। ওই যে এর আগে আমি যেটা কথা বললাম যে আমরা আমাদের মানে একটা মনে করো অনেক বড় জিনিস যদি অনেক দূরে থাকে, আমরা সেটাকে ছোট হিসেবে দেখি। একটা পাহাড় অনেক দূরে আছে, আমি ওটাকে ছোট হিসেবে দেখি, আর যখন ওর কাছে আমরা চলে যাই আমরা দেখতে পাই যে পাহাড়টা অনেক আসলে তখন আস্তে আস্তে আসলে বড় আমরা দেখতে পাই। এই যে দূরে যখন থাকলে বড় জিনিসকেও আমরা যে ছোট দেখতে পাচ্ছি, এই জিনিসটা আসলে ফর শর্টেনিং। সো আমরা যখন রিয়েল লাইফে যখন দেখি অ্যাকচুয়ালি এভাবেই দেখি। সো আমরা রিয়েল লাইফে যা যা দেখি এটা অ্যাকচুয়ালি আমাদের পার্সপেক্টিভ প্রজেকশনই হয়, এটাই অ্যাকচুয়ালি আমরা রিয়েল লাইফে দেখি। তাহলে বুঝছি কি কি আমাদের পয়েন্ট, পার্সপেক্টিভ প্রজেকশন কাকে বলা হচ্ছে। আমাদের এই প্রজেক্টর গুলো এগুলো প্যারালাল না, এবং আমাদের কিসের উপর ডিপেন্ড করছে অবজেক্টটা ছোট নাকি বড়? আমাদের সেন্টার অফ প্রজেকশন আর অবজেক্টের মধ্যে ডিস্টেন্স এবং প্রজেকশন প্লেন আর অবজেক্টের মধ্যে ডিস্টেন্স, এই দুটোর উপরে ডিপেন্ড করছে। আর আমাদের পার্সপেক্টিভ প্রজেকশনে ফর শর্টেনিং হয়। এগুলোকে আসলে আমাদের মানে পার্সপেক্টিভ প্রজেকশনের আমরা কিছু মানে বৈশিষ্ট্য বলতে পারি। তাহলে প্যারালালটা কি? প্যারালালটা হচ্ছে দেখেন এখানে কিন্তু ইমেজ দেওয়া আছে একটা, ওখানে যেটা হচ্ছে যে মনে করেন এখানে একটা অবজেক্ট আছে, এখানে মনে করেন প্লেনটা আছে। সো ও করে কি, এই যে এখানে আপনারা দেখতে পাবেন এগুলো হচ্ছে এই তিনটা জিনিস, এই যে অর্থোগ্রাফি, অবলিক আর আইসোমেরিক, এগুলো হচ্ছে আমাদের প্যারালালেরই বিভিন্ন টাইপ। এখানে কি হচ্ছে, আমাদের মনে করেন অবজেক্টটা এখানে আছে, সো ওই অবজেক্ট থেকে তো আমাদের এই যে অনেকগুলো মানে প্রজেক্টর বের হচ্ছে, এই প্রজেক্টর গুলো আসলে প্যারালাল, একটা থেকে আরেকটা প্যারালাল, এই যে এগুলো প্রত্যেকটা প্যারালাল। তো যদি এগুলো লাইন গুলো প্যারালাল হয় তাহলে কি আমার কোনো জায়গায় এটা কনভার্জ হবে? প্রত্যেকটা লাইনই কিন্তু প্যারালাল একজন থেকে আরেকজন, তাহলে কি কনভার্জ হওয়ার কোনো চান্স আছে? কনভার্জ হওয়া বলতে এই যে মিলিত হয় এক জায়গায়, সো আমাদের কনভার্জ হওয়ার কিন্তু চান্স খুবই কম। সো আমরা বলতে পারি যে প্যারালালের ক্ষেত্রে এই যে কনভার্জ বা সিওপি, সেন্টার অফ প্রজেকশন যেটা, সেটা হচ্ছে একটা ইনফাইনাইট জায়গায়। কি বলছি, যে এই যে আমাদের প্রজেক্টর গুলোর মানে প্যারালাল প্রজেকশনের জন্য আমাদের সিওপিটা
একটা ইনফাইনাইট পজিশনে আছে, কারণ ওগুলো তো আমরা সিওপি খুঁজেই পাচ্ছি না। The projector are always parallel, will never converge. So will never converge, অথবা এটাকে আপনারা বলতে পারেন যে ইনফাইনাইট পজিশনে আছে, যেহেতু কনভার্জ করে না। Angles, the angles those eventually control the direction of projection. So কোন দিকে এভাবে আসলে আছে সেটার উপর ডিপেন্ড করছে আমাদের ডিরেকশনটা, ডিরেকশনের উপর ডিপেন্ড করে, ডিরেকশন অফ প্রজেকশন এই প্যারালাল যেটা সেটা ডিপেন্ড করে। আর এটার ক্ষেত্রে কোনো ধরনের ফরশর্টেনিং হয় না। ফরশর্টেনিং বলতে আমরা এর আগে যেটা বুঝতাম যে কাছে থাকলে আমরা বড় দেখি, দূরে থাকলে আমরা ছোট দেখি, এটাই তো একটা রিয়েল, মানে রিয়েল লাইফে আসলে অ্যাকচুয়ালি এভাবেই তো হয়। বাট প্যারালাল প্রজেকশনের ক্ষেত্রে এরকম হয় না। এরকম হয় না কারণ এটা তো কোনো জায়গায় কনভার্জ করছেই না। এর এইখানে আমার যদি এই যে মনে করেন প্রজেকশন প্লেনটা এখানে না হয়ে যদি এখানে হতো, তাহলেও আমরা এই অবজেক্টটাকে অ্যাকচুয়ালি যতটুকু অবজেক্টটা সেম সাইজই এখানেও দেখছি, এখানেও সেম সাইজই দেখছি। তো আমাদের প্যারালালের ক্ষেত্রে কোনো ধরনের ফরশর্টেনিং হয় না। আর রিয়েল লাইফে কিন্তু এরকম আসলে দেখা যায় না প্যারালাল প্রজেকশনের ক্ষেত্রে। বাট এটা ইউজ করা হয় বিভিন্ন ধরনের মনে করেন ক্যালকুলেশন, মানে একদম যেখানে অ্যাকুরেট ক্যালকুলেশন প্রয়োজন সেগুলোর ক্ষেত্রে আমরা প্যারালাল প্রজেকশন যেটা সেটা মেনলি ইউজ করি। ক্যাট ট্যাট বিভিন্ন সফটওয়্যার যেগুলো আছে, যেগুলোর মধ্যে আমাদের একদম মানে খুবই ক্যালকুলেশন গুলো সবই দরকার, সেগুলোর ক্ষেত্রে আসলে আমরা প্যারালাল প্রজেকশন যেটা সেটা ইউজ করব। তো মেইনলি দুটো ভাগ ছিল, একটা হচ্ছে পার্সপেক্টিভ আর একটা হচ্ছে প্যারালাল। তো পার্সপেক্টিভ আমরা দেখলাম, প্যারালালও দেখলাম। পার্সপেক্টিভের মধ্যে আমাদের এই যে প্রজেক্টর লাইন যেগুলো সেগুলো হচ্ছে প্যারালাল না, এক জায়গায় আমরা কনভার্জ করবে। আর প্যারালাল প্রজেকশনের মধ্যে এই যে প্রজেক্টর গুলো প্যারালাল। সো কয় ভাগে ভাগ করা হচ্ছে সেটা আমরা দেখলাম। সো পার্সপেক্টিভ আর প্যারালাল আমরা দুই ভাগে ভাগ করলাম। এখন এগুলোরও আবার ভাগ আছে, প্যারালালকে আবার অর্থোগ্রাফিক আর অবলিক দুই ভাগে ভাগ করা যাচ্ছে। আর পার্সপেক্টিভ যেটা সেটাকে 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট সেই ভাগে ভাগ করা যাচ্ছে। আচ্ছা, এর আগে আমরা কিছু টার্ম দেখেছি, আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। ভ্যানিশিং পয়েন্ট বলতে আসলে কি বোঝানো হচ্ছে দেখেন, এটা হচ্ছে একটা রেল লাইন। সো রেল লাইনের আমরা যদি এখান থেকে যদি তাকাই তাহলে আমরা কি দেখব যে এইখানের এই লাইনটার এই লাইনটা অ্যাকচুয়ালি কিন্তু আমাদের প্যারালাল দুটো লাইন, অ্যাকচুয়ালি আমাদের প্যারালাল লাইন। বাট এখানে যারা যখন দেখব আমরা কি দেখব যে এই হরাইজনের এই যে এই জায়গায় আমাদের এই দুটো প্যারালাল লাইন এক জায়গায় মিলিত হচ্ছে। সো এখানে কি হচ্ছে যে অ্যাকচুয়ালি এগুলো প্যারালাল, বাট আমরা যখন তাকাচ্ছি দেখছি আমাদের রিয়েল লাইফে আমরা এরকম যখন দেখবো যে প্যারালাল লাইনগুলোকে যখন এক্সটেন্ড করব, রিয়েল লাইফে ওরা দেখা যেতে পারে যে কোনো একটা জায়গায় মানে কনভার্জ করছে বা মিলিত হচ্ছে ওই প্যারালাল লাইনগুলো রিয়েল লাইফ সিনারিওতে। সো ওই পয়েন্টটা যেখানে মনে করেন দেখেন এটা এগুলো সবগুলো এই লাইনগুলো তো প্যারালাল মানে মানে একদম লাইন, এগুলোকে যখন মনে করেন আমরা এক্সটেন্ড করছি বা এই জায়গাতে যাচ্ছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের এক জায়গায় কনভার্জ হচ্ছে, এটাকে আসলে বলা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। ভ্যানিশিং পয়েন্ট আর সিওপি সেন্টার অফ প্রজেকশন দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। ভ্যানিশিং পয়েন্ট কোনটাকে বলা হচ্ছে, আমাদের রিয়েল লাইফে যখন আমরা এরকম লাইন দেখব সেগুলোকে যদি আমরা এক্সটেন্ড করা হয় বা সেগুলো যদি একদমই এরকমই চলতে থাকে, তো কোনো একটা পয়েন্টে আমরা সেগুলোকে কনভার্জ হতে দেখব, মিলিত হতে দেখব, সেই পয়েন্টেই হচ্ছে আমাদের ভ্যানিশিং পয়েন্ট। এটা আবার পার্সপেক্টিভ প্রজেকশনের ক্ষেত্রে হয়। রিয়েল লাইফে তো আমরা এভাবেই দেখি যে একটা প্যারালাল লাইন, বাট এখানে যখন দেখাচ্ছি দেখছি যে এই জায়গায় মনে হচ্ছে যে কনভার্জ হয়ে গিয়েছে বা মিলিত হয়ে গিয়েছে। সো পার্সপেক্টিভ প্রজেকশনকে আমরা এর আগে দেখলাম 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট তিনটা ভাগে ভাগ করা হয়েছে। সো কি পয়েন্ট বলতে বোঝা যাচ্ছে, তো এই যে আমি বললাম যে ভ্যানিশিং পয়েন্ট, আমাদের এরকম রিয়েল লাইফে এখানে মনে করেন একটা ভ্যানিশিং পয়েন্ট,
বাট আরো আমাদের অনেকগুলো ভ্যানিশিং পয়েন্ট থাকতে পারে। ভ্যানিশিং পয়েন্টের ডেফিনেশনটা এখানে কি দেওয়া হয়েছে, all lines that are parallel to each other appear to converge in a single point in projected space. সো এইরকম মনে করেন আমাদের যেই ইমেজ বা আমরা কোনো কিছু যখন দেখবো রিয়েল লাইফে, সেগুলোর মধ্যে এক অথবা মনে করেন একের বেশি অথবা ইনফাইনাইট আমরা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট দেখতে পাবো। সো এগুলোর কয়টা ভ্যানিশিং পয়েন্ট আমরা দেখবো কোনো একটা ইমেজের, সেটার উপর ডিপেন্ড করে মানে সেটাকে আসলে মানে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমাদের ইনফাইনাইট নাম্বার অফ ভ্যানিশিং পয়েন্ট থাকতে পারে। সো যদি একটা ভ্যানিশিং পয়েন্ট থাকে তাহলে আমরা বলছি 1 পয়েন্ট পার্সপেক্টিভ প্রজেকশন, দুইটা যদি এরকম ভ্যানিশিং পয়েন্ট থাকে তাহলে 2 পয়েন্ট, আর তিনটা থাকলে 3 পয়েন্ট। এই জিনিসগুলোকে আসলে আমরা এটা বলছি। ওকে, কিভাবে দেখেন, এর আগে প্রথমে যখন রেল লাইনে এটা দেখলাম, এখানে দেখছি এখানে এক জায়গাতে একটা ভ্যানিশিং পয়েন্ট পাচ্ছি। আচ্ছা, 1 পয়েন্টের ক্ষেত্রে দেখেন আমি আমার মনে করেন এই যে অবজেক্টটা এখানে আছে, আমি এই দিক থেকে তাকাচ্ছি। তো এখানকার এই প্যারালাল লাইন বলতে কি, এটা লাইন এটা লাইন, এগুলোকে যখন আমি এক্সটেন্ড করছি, এই যে যতগুলো লাইন আছে সবগুলোকে এক্সটেন্ড করলে এই জায়গায় মেইনলি কনভার্জ করছে। আমি যখন সামনাসামনি এই যে এখান থেকে তাকাচ্ছি, তখন সবগুলো লাইনকে যদি আমি এই পাশে এক্সটেন্ড করি, ওরা একটা জায়গায় মিলিত হচ্ছে। সো এখানে আমরা একটা ভ্যানিশিং পয়েন্ট পাচ্ছি। এটা হচ্ছে আমার 1 পয়েন্ট পার্সপেক্টিভ। এখন সেম জিনিসটাকেই মনে করেন সেম অবজেক্টটাকে আমি কোন জায়গা থেকে তাকাচ্ছি এটার উপর আসলে এটা ডিপেন্ড করছে। আমি মনে করি এখানে যেটা সেটা হচ্ছে এই জায়গায় আমার সামনে একদম আমি এটার সামনে বরাবর তাকাচ্ছি বলে আমি বুঝতে পারছি যে হ্যাঁ আমার এগুলোকে আমার এক্সটেন্ড করলে এই জায়গায় আসলে ভ্যানিশিং পয়েন্ট একটা পাচ্ছি। বাট আমি সামনাসামনি যদি না তাকাই, কোনাকুনি যদি তাকাই, মানে এই পয়েন্টটার দিকে যদি তাকাই, মানে এই সাইড দিয়ে যদি দেখি, এই সাইড দিয়ে এই সাইড দিয়ে দেখলে আমি কি পাবো, এই যে দেখেন আমি এই সাইড দিয়ে তাকিয়েছি এই দিক থেকে, তখন কি হচ্ছে এখানকার প্রত্যেকটা লাইনকে যদি আমি এক্সটেন্ড করি এই পাশে, এখানকার প্যারালাল লাইনগুলো এগুলোকে এক্সটেন্ড করছি, দেখেন এইখানে একটা ভ্যানিশিং পয়েন্ট পেয়েছি, একটা এখানে ভ্যানিশিং পয়েন্ট পেয়েছি। কোন মানে কোন দিক থেকে আমি তাকাচ্ছি এটার উপর ডিপেন্ড করছে। কিন্তু এটা সেম একটা অবজেক্টেরই যেখান থেকে তাকাচ্ছি, কোন পার্সপেক্টিভে তাকাচ্ছি সেটার উপর ডিপেন্ড করছে এটা। তো এখানে দুটো আমাদের ভ্যানিশিং পয়েন্ট আছে, সেজন্য এটা 2 পয়েন্ট পার্সপেক্টিভ বলা হচ্ছে। এখন যদি মনে করেন এভাবেই আছে, বাট জিনিসটাকে আমি একটু উপর থেকে দেখছি, তো আগে তো এই সাইড গুলোতে এখানে একটা পেয়েছি, এখানে একটা পেয়েছি, এখন যেহেতু উপর থেকে দেখছি আমি তখন উপরেরও ভিউ আছে, তখন কি হবে এই নিচের যেগুলো সেগুলো এক জায়গায় কনভার্জ হয়ে এইখানে আমরা আরেকটা ভ্যানিশিং পয়েন্ট পাবো। সো এটা হচ্ছে 3 পয়েন্ট পার্সপেক্টিভ। সো আমরা একটা অবজেক্টেরই আমরা কি ভাবে কতগুলো ভ্যানিশিং পয়েন্ট পেতে পারি সেটা হচ্ছে আমাদের পার্সপেক্টিভ প্রজেকশনেরই আমাদের আরো ভাগ। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, এই যে একটু আগে আমরা যেটা দেখলাম পার্সপেক্টিভ প্রজেকশন জিওমেট্রিক সেটআপ, পার্সপেক্টিভ প্রজেকশনকে আমরা কিভাবে দেখি, এটা মনে করেন এখানে আমার অ্যাকচুয়াল অবজেক্ট যেটা সেটা মনে করেন এটা, এখানকার এই পয়েন্টটা হচ্ছে এ, এখানকার পয়েন্টটা হচ্ছে বি, এটা মনে করেন পুরোটা হচ্ছে একটা অবজেক্ট। এটা হচ্ছে আমার প্রজেকশন প্লেন, এই যে পিপি এই লাইনটা বরাবর, এটা হচ্ছে আমাদের প্রজেকশন প্লেন। আর এটা হচ্ছে সিওপি, সেন্টার অফ প্রজেকশন, যেখানে মিলিত হচ্ছে বা আমরা এখানে হচ্ছে ভিউ পয়েন্ট আমরা এখানে দেখছি মেইনলি। তো এই এ পয়েন্টটা এ ড্যাশ পয়েন্টে গিয়ে, এটা হচ্ছে 3D একটা পয়েন্ট, এর জন্য মনে করেন এক্স ওয়াই জেড ছিল এ পয়েন্টের জন্য, আর এ ড্যাশ পয়েন্টের জন্য আমি কি পাবো, এটা তো 2D তে আমরা দেখছি, সেজন্য এটার জন্য আমরা এক্স কমা ওয়াই আমরা দেখবো। সেখানে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা এখানে মেইনলি একটা করে পয়েন্ট পাবো প্রত্যেকটার জন্য।
সো এখানকার আর এটার সাইজ কিন্তু ডিফারেন্ট হবে। এটা কিসের উপর ডিপেন্ড করছে? এদের ডিস্টেন্সের উপর ডিপেন্ড করছে যে এখানে কত বড় বা কত ছোট দেখবে। তো এটা গেল হচ্ছে পার্সপেক্টিভ প্রজেকশনের টাইপ। এখন আমরা প্যারালালের টাইপ গুলো বা প্যারালাল জন্য কি কি লাগবে সেগুলো একটু দেখি। তো যখন আমরা ডেফিনেশন গুলো দেখেছি, মানে দুই ভাগে এটা ভার্সেস ওটা, তখনও কিছু কিছু দেখেছি। প্যারালালের মধ্যে কি কি মানে ছিল? প্যারালালের মধ্যে আমরা জানি যে আমাদের এই যে ছবি, এটার মধ্যে সো প্যারালালের মধ্যে আমাদের যে প্রজেক্টর গুলো আছে, প্রজেক্টর বলতে আসলে কি বোঝা যাচ্ছে? এই যে আমাদের অবজেক্ট থেকে যে রে গুলো বের হচ্ছে সেগুলো হচ্ছে আমাদের প্রজেক্টর। সো আমাদের প্যারালাল প্রজেকশনে এই প্রজেক্টর গুলো আসলে প্যারালাল টু ইচ আদার, একজন আরেকজন থেকে প্যারালাল। তো যেহেতু ওরা প্যারালাল, তাহলে কি হবে? নো কনভার্জ, ওরা কনভার্জ করবে না এটা। তো যেহেতু কনভার্জও করছে না, কনভার্জ করলে ওরা কি করতো? আমরা মানে ফর শর্টেনিংও হবে না আমাদের প্যারালালের ক্ষেত্রে। ফর শর্টেনিং বলতে কি বোঝায়? যত দূরে যাই তত আমাদের এই জিনিসটাকে ছোট লাগে, কাছে আসলে বড় লাগে, এটা হচ্ছে ফর শর্টেনিং। এটা পার্সপেক্টিভের ক্ষেত্রে হতো, বাট প্যারালালের ক্ষেত্রে আমাদের এটা হবে না, এই জিনিসটা আমাদের হচ্ছে না। সো আমাদের প্যারালাল প্রজেকশনের ক্ষেত্রে লাইন, প্রজেক্টর লাইনগুলো প্যারালাল, কোনো কনভার্জ ওরা করছে না, এবং কোনো ফর শর্টেনিং হচ্ছে না। তাহলে আমাদের এদের দরকার কোথায়? প্যারালাল প্রজেক্টেড ইমেজেস আর লেস রিয়েলিস্টিক। মানে ওগুলো আসলে কি হয়, অ্যাকচুয়ালি যত বড় হয়, যত দূর থেকে মানে যত দূরে যাই বা কাছ থেকে, ওগুলোকে আসলে ওই সমানই আসলে থাকে। তো এগুলো আসলে রিয়েলিস্টিক না। আমরা রিয়েল লাইফে যেগুলো দেখি সেগুলো আসলে প্রজেক্টিভ ওইটাই হয়, প্যারালাল আসলে হয় না। বাট দে আর গুড ফর আর্কিটেকচারাল প্ল্যানিং অ্যান্ড ডিজাইন। সো আর্কিটেকচারাল প্ল্যানিং এন্ড ডিজাইনের জন্য কিন্তু আমাদের একদম পুঙ্খানুপুঙ্খ, মানে একদম ছোট ছোট ডিটেইল গুলো ক্যালকুলেশনের জন্য লাগবে। সেগুলো আমাদের যত দূর থেকেই ক্যালকুলেশন করি, কাছ থেকে ক্যালকুলেশন করি, ওগুলোর জন্য আমাদের একদম ডিটেইল গুলো মানে ক্যালকুলেশনের জন্য সবকিছু ঠিকঠাক থাকা লাগবে। তো সেজন্য কিন্তু আমাদের প্যারালাল প্রজেকশন যেটা, সেটা কিন্তু দরকার ফর গুড ফর আর্কিটেকচারাল প্ল্যানিং অ্যান্ড ডিজাইন। প্যারালাল প্রজেকশনের ক্ষেত্রে টাইপ, একটা হচ্ছে অর্থোগ্রাফিক আর একটা হচ্ছে অবলিক। পার্সপেক্টিভের ক্ষেত্রে কি টাইপ ছিল? 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট। আর প্যারালালের ক্ষেত্রে কি কি টাইপ? অবলিক আর অর্থোগ্রাফিক। সো অর্থোগ্রাফিক, সেটা আগে দেখি অর্থোগ্রাফিক বলতে আসলে কি বোঝাচ্ছে। মনে করেন আমাদের এখানে একটা অবজেক্ট আছে, আর ভিউ প্লেনটা ধরেন এই জায়গায়, আমি আমি উপর থেকে নিচে এইভাবে দিচ্ছি, ঠিক আছে? সো আমাদের প্রজেক্টর গুলো কিভাবে পড়বে বা রে গুলো আমাদের এইরকম হবে না, প্রত্যেকটা লাইন হচ্ছে এভাবে পড়ছে। তাহলে মনে করো এটা হচ্ছে আমাদের প্রজেকশন প্লেন পিপি। তাহলে এই যে প্রজেক্টর আর প্রজেকশন, এই যে পিপি, এটা কত অ্যাঙ্গেলে আছে? 90 ডিগ্রিতে আছে, তাই না? এখানে একটা মনে করেন অবজেক্ট থেকে এই যে প্রজেক্টর গুলো এখানে পড়ছে প্রজেকশন প্লেনের মধ্যে। সো এই যে পড়ছে যে এই রে গুলো, এগুলো আমাদের 90 ডিগ্রিতে পড়ছে, এটাকে বলা হচ্ছে আমাদের অর্থোগ্রাফিক প্রজেকশন। সো অর্থোগ্রাফিক প্রজেকশনে কি হচ্ছে, আমাদের মনে করেন অবজেক্ট এটা, প্রজেকশন প্লেন এটা, সো ডিরেক্টলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই এই যে প্রজেক্টর গুলো এখানে পড়ছে। সো এ আর এ ড্যাশ, দেখেন সাইজ মানে এ বি আর এ ড্যাশ বি ড্যাশ, এই দুটোর সাইজ কিন্তু এমনি আমরা জানি যে কোনো চেঞ্জ হচ্ছে না। এবং এই যে লাইনগুলো যেটা পড়ছে প্যারালাল লাইনগুলো, প্রজেকশন প্লেনের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে। এটা হচ্ছে অর্থোগ্রাফিকের ক্ষেত্রে। বাট অবলিকের ক্ষেত্রে যেটা হয়, যে আমাদের মনে করেন সেম, আমরা মনে করেন বললাম এটাই হচ্ছে আমাদের অবজেক্ট,
এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে প্রজেকশন প্লেন। সো আমাদের এই প্রজেকশন প্লেনে আমাদের এই লাইনগুলো একটা আরেকটার সাথে, বা প্রজেক্টর গুলো কিন্তু একটা একটার সাথে প্যারালাল প্রজেকশন, যেহেতু এটা প্যারালালই থাকবে। বাট প্রজেকশন প্লেনের সাথে এখন দেখেন, এখন কিন্তু আমার 90 ডিগ্রি আর নাই। কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই প্রজেক্টর গুলো আমার প্রজেকশন প্লেনে পড়ছে এটার উপর ডিপেন্ড করে মেইনলি আমাদের দুই ভাগে ভাগ করা হয়েছে। দুটোই কিন্তু প্যারালাল, বাট এটা 90 ডিগ্রিতে পড়ছে আর এটা 90 ডিগ্রিতে পড়ছে না। অর্থোগ্রাফিকের ক্ষেত্রে আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে, আর যেটা অবলিক সেটাতে 90 ডিগ্রিতে পড়বে না। এই যে দেখেন প্রজেকশন প্লেন, এটা প্রজেকশন প্লেনে 90 ডিগ্রিতে পড়েনি, এরকম করে পড়েছে। বাট আমরা কিন্তু সাইজ কিন্তু সেমই থাকবে, দেখেন এটার আর এটার সাইজ কিন্তু সেম। প্যারালালের ক্ষেত্রে অবশ্যই আমাদের সাইজ গুলো সেমই থাকবে, যত দূরে যাক আর যত কাছেই থাকুক, এখানকার যে সাইজ এখানকার সেটা সাইজই আমার থাকবে। আচ্ছা, এর আগে মনে করেন আমরা ট্রান্সফরমেশনের ক্ষেত্রে কিন্তু এরকম ম্যাট্রিক্স দেখেছি, যে আমাদের একটা পয়েন্ট আছে, পয়েন্টটাকে মনে করেন আমরা এখানে একটা পয়েন্ট মনে করেন পি আছে, আমাদের একটা পয়েন্ট পি আছে, ওই পিটাকে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে গুণ করলাম, এটা হচ্ছে প্রজেকশন ম্যাট্রিক্স। গুণ করলে আমরা একটা পি ড্যাশ পয়েন্ট পাবো, ঠিক আছে? তো আমাদের একটা পয়েন্ট আছে পি, ওটাকে একটা আমি ম্যাট্রিক্স দিয়ে গুণ করছি, গুণ করলে আমরা পি ড্যাশ একটা পয়েন্ট পাচ্ছি। এই ম্যাট্রিক্সটা যেটা প্রজেকশন ম্যাট্রিক্স, এটা হচ্ছে এটা। সো আমাদের যদি পয়েন্টটা 3D পয়েন্ট হয়, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা কি 4x4 লাগবে না, হোমোজেনাস সহ? এটা কি মনে আছে? আমাদের 2D Yes, পয়েন্টের ma'am. জন্য কত লাগতো? 2D এর জন্য 2D এর জন্য এই ম্যাট্রিক্সটা কত ইনটু কত লাগতো? শোনা যায়নি। আমাদের 2D পয়েন্টের জন্য এই ম্যাট্রিক্সটা কতটুকু লাগতো, কেউ বলতে পারবে? Ma'am, 3x3. 3/3, হ্যাঁ 2D এর জন্য আমার 3/3 লাগবে, আর যেহেতু 3D পয়েন্ট আর একটা হোমোজেনাসের জন্য আমি 1 দিয়েছি, সো এটা হচ্ছে আমার 4/4 লাগছে। সো গুণ করলাম, গুণ করে আমরা এখানে একটা পি ড্যাশ পয়েন্টটা পেলাম। আমরা একদম প্রথমে হোমোজেনাসের ক্ষেত্রে দেখেছিলাম যে এইখানে যদি ডাব্লিউ থাকে, মানে 1 বাদে অন্য কিছু যদি থাকে, তখন আমরা কি করতাম? আমাকে এই জায়গাটাতে কিন্তু 1 আনতে হবে, কারণ আমাদের অ্যাকচুয়াল পয়েন্ট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ, মানে এই পয়েন্টটা এটা। আমাদের কি করতে হতো, যদি এখানে 1 বাদে অন্য কিছু আসে, আমাদের কি করতে হয়, ওটা দিয়ে প্রত্যেকটাকে আবার ভাগ করে দিতে হয়। তাহলে আমরা কি করছি দেখেন, ডাব্লিউ বাই ডাব্লিউ, জেড ডট ডাব্লিউ বাই ডাব্লিউ, প্রত্যেকটাকে আমি ডাব্লিউ দিয়ে ভাগ করে দিলাম, কারণ এখানে 1 আসেনি। তো যখন 1 আসেনি, ডাব্লিউ দিয়ে যদি আমি ভাগ করে দিই, তাহলে দেখেন এখন এখানে 1 আসবে। আমাকে এই জায়গাটাতে 1 আনতে হবে, আউটপুটের এই জায়গাটাতে। সেজন্য মেইনলি এখানে এই কাজ করা হয়েছে। ওকে, আচ্ছা। সো এখন আমরা এখানে যেটা বললাম, যে আমাদের একটা পয়েন্ট পি থাকবে, আমার এখানে একটা প্রজেকশন ম্যাট্রিক্স লাগবে। কি প্রজেকশন? প্যারালাল প্রজেকশনের একটা ম্যাট্রিক্স। আমরা প্যারালাল নিয়ে এখন কাজ করব। আর এখানে তাহলে আমরা এই পি এর সাথে যদি ম্যাট্রিক্সটাকে গুণ করি, আমরা পি ড্যাশটা পাবো। এর আগে আমরা যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, রোটেশনের ক্ষেত্রে, স্কেলিং এর ক্ষেত্রে, অনেক কিছুর ক্ষেত্রে একটা করে ম্যাট্রিক্স ছিল। তো এখানে আমরা কিভাবে পাবো, কোন প্যারালাল ম্যাট্রিক্সটা আমরা কিভাবে লিখবো, সেটা একটু দেখি। আচ্ছা, এটা দেখাচ্ছে। ওকে,
আচ্ছা, দেখা যাচ্ছে আই গেস। সো এখানে কি হচ্ছে, আমরা দুই ধরনের প্যারালাল প্রজেকশন দেখলাম, একটা হচ্ছে কি অর্থোগ্রাফিক আর একটা হচ্ছে অবলিক। অর্থোগ্রাফিক কি হয়, আমার যেটা পয়েন্ট মানে পয়েন্ট পি বা অবজেক্টটা, সেখান থেকে আমার মানে প্রজেকশন প্লেন যদি এটা হয়, প্রজেকশন প্লেনে প্রজেক্টরটা 90 ডিগ্রিতে পড়ে, বাট অবলিকের ক্ষেত্রে 90 ডিগ্রিতে পড়ে না। তো এখানে একটা জিনিস দেখেন, আমাদের প্রজেকশন প্লেন বলতে এখানে কি বোঝানো হচ্ছে। তো এখানে আমাদের এক্স ওয়াই প্লেনটাকে প্রজেকশন, এটা 3D তে কিন্তু আছে, এই যে এক্স, এখানে ওয়াই, এর পাশে জেড আছে। তো আমাদের প্রজেকশন প্লেনটা যদি এক্স ওয়াই হয়, তো এখানে প্রজেকশন প্লেন যেটা সেটা এক্স ওয়াই তে আছে এইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে কিন্তু। তো এটা যদি এক্স ওয়াই তে থাকে, এই যে এক্স ওয়াই প্লেন, এই প্লেনটা প্রজেকশন প্লেনটা আমার এক্স ওয়াই প্লেন, আর জেড তো এটার বাইরে এই পাশে, এই দিক বা এই দিকে যদি এক্সটেন্ড হয় তাহলে আমরা জেড পাবো। সো আমাদের পয়েন্টটা মনে করেন পি, ওই পয়েন্টটার থেকে যদি আমাদের এইখানে আসে, মনে করেন এ একটা পয়েন্ট, তাহলে এটা হচ্ছে আমাদের অর্থোগ্রাফিক মনে করেন প্রজেকশন যেটা, সেটা আমরা পাবো। বাট এটা এটা তো 90 ডিগ্রিতে এসেছে এখান থেকে, এই প্রজেকশন প্লেন, আমাদের প্লেনটা হচ্ছে এটা। এটা হচ্ছে আমাদের প্রজেকশন প্লেন। তো এখান থেকে এটা 90 ডিগ্রিতে, এই মনে করেন পি থেকে এ তে একটা পয়েন্ট, মানে এ পয়েন্টে মেইনলি এসেছে, এটা প্রজেকশন প্লেনের মধ্যে পড়েছে এই প্রজেক্টরটা। তাহলে আমাদের এর পয়েন্ট আসলে কি হবে বলেন তো? দেখেন পি পয়েন্টটা কি, এক্স ওয়াই জেড, তাহলে এইখানকার এই পয়েন্টটা কি হচ্ছে, এ পয়েন্টটা এক্স ওয়াই জিরো। সো এক্স আর ওয়াই এই দুটোর ভ্যালু কিন্তু সেমই আছে। এক্স বলতে কি বোঝায়, এই দিকে কতটুকু, ওয়াই বলতে কি বোঝায় মানে এই উপর দিক থেকে কতটুকু, আর জেড বলতে কি বোঝায় এই দিকে কতটুকু। বাট যেহেতু এটা মনে করুন এক্স ওয়াই প্লেনে আছে, জেড এর ভ্যালু কত হবে, 0। আর এক্স আর ওয়াই এর ভ্যালু কোনো চেঞ্জ হয়নি। কেন, কেউ বলতে পারবেন বা কেউ কি বুঝছেন এটা কেন? এক্স ওয়াই এর ভ্যালু এখানে যত, এখানেও তত। কেউ বলতে পারবেন কেন এক্স ওয়াই এর ভ্যালু এখানে আর এখানে সেম? না ম্যাম, জিনিসটা বুঝি নাই। আচ্ছা, তো মনে করেন আমার প্লেন হচ্ছে এটা, তো এখানে আমরা এটাকে যদি এইভাবে ধরি, আমার এই দিক থেকে মনে করেন পয়েন্টটা পড়েছে, ঠিক আছে? মনে করেন এইটা হচ্ছে আমাদের পি পয়েন্ট যেটা সেটা, আর এখানে হচ্ছে এটা মনে করেন আপনারা একটা আয়না বা গ্লাসের মতো চিন্তা করতে পারেন। ওটার সামনে দিক থেকে একটা পয়েন্ট এখান থেকে এখানে তাকাচ্ছি, এখান থেকে মনে করেন এটা সামনে। তো এখান থেকে এই দিকের দূরত্ব কত, আমার জেড আসলে কোন দিকে যায় সেটা কি বলতে পারবেন? দেখেন জেডটা আমার পজিটিভ জেড এই দিকে গিয়েছে, তো আমার জেড এর অপরটা কোন দিকে হবে, মানে আরেক দিকটা, এটা পজিটিভ জেড হলে নেগেটিভ জেড তো এই দিকে হবে, তাই না? জেড আমার এই দিকে গিয়েছে, তাহলে পজিটিভ জেড যদি এই দিকে যায়, তাহলে নেগেটিভ জেড কি এই দিকে যাবে না? আমরা জেড বরাবর কিন্তু মুভ করছি, বাট এই পয়েন্টের এক্স আর ওয়াই এর মানে ভ্যালুটা, এক্স এর ভ্যালু কি এই দিকে কতটুকু, আর ওয়াই এর ভ্যালু কি উপরের দিকে কতটুকু, এগুলো কি এখানে আর এখানে সেম না? হ্যাঁ ম্যাম। এটার জন্যই আমার এখানে এক্স ওয়াই আর এখানে এক্স ওয়াই সেম। যেহেতু আমরা এক্স ওয়াই প্লেনে কাজ করছি, এই প্লেনের মধ্যে এই জায়গায় তো আমার জেড এর কোনো মানে ভ্যালু তো 0, এই এটা হচ্ছে আমার 0 0 0 এই পয়েন্টটা।
যেহেতু এক্স ওয়াই জেড এ আমরা কাজ মানে এক্স ওয়াই এ কাজ করছি, এক্স ওয়াই প্লেনের মধ্যে আমার এক্স ওয়াই প্লেনে তো জেড এর ভ্যালু 0 হবেই, সেই জন্য আমার জেড এর ভ্যালুটা এখানে 0। এটা নিয়ে কারো কোনো কনফিউশন? এখন আপনাকে যদি বলা হয় এটা তো এক্স ওয়াই প্লেন ছিল, সেজন্য এক্স ওয়াই জেড টাকে আমার এখানে এই পয়েন্টটাতে এক্স ওয়াই 0 আসলো। আমার যদি প্লেনটা ওয়াই জেড হতো, মনে করেন আমার ওয়াই জেড প্লেনে, আমার ওয়াই জেড প্লেনে এই কাজটা যদি আমরা করতাম, আমার পি পয়েন্ট মনে করেন এই প্লেনটা ওয়াই জেড হতো, তাহলে আমার এই এ পয়েন্টটা কি হতো? প্লেন যদি ওয়াই জেড হয়, এখানে একটা পি পয়েন্ট আছে এক্স ওয়াই জেড, তাহলে এই পয়েন্টটা কত হতো? ওয়াই জেড প্লেনে এক্স এর ভ্যালু কত হতো সেটা আগে বলেন। ম্যাম 0। ওয়াই জেড প্লেনে এক্স এর ভ্যালু হচ্ছে 0, তাহলে ওয়াই এর ভ্যালু কত হতো? এখানকার ওয়াই আর এখানকার ওয়াই তো সেমই হতো, ওয়াই এর ভ্যালু ওয়াই থাকতো, জেড এর ভ্যালু জেডই থাকতো। সেম ভাবে যদি আপনার মনে করেন এটা এক্স জেড হতো, এক্স জেড এর ক্ষেত্রে কি হতো? কার ভ্যালু 0 হতো? ওয়াই এর ভ্যালু 0 হতো, আর এক্স এর ভ্যালু এক্সই থাকতো, জেড এর ভ্যালু জেডই থাকতো। এইভাবেই আসলে ডিফারেন্ট চেঞ্জ হচ্ছে। ওকে, ঠিক আছে। তো আমাদের যদি অর্থোগ্রাফিক প্রজেকশন হতো তাহলে এখানের জন্য আমি এ পয়েন্টটাকে পেতাম, আর যদি আমাদের এখানে অবলিক হতো, অবলিক বলতে আমাদের 90 ডিগ্রিতে পড়বে না, তাহলে আমি পি এর জন্য পি ড্যাশটা আমি এই জায়গায় পেতাম, এখানে এখানে একটা পয়েন্ট পেতাম। তাহলে এখন যদি আমরা এখানে দেখি যে কোথায় কি হচ্ছে, ওকে, এখন আমরা এটা তো আমাদের এ পয়েন্ট যেটা, সেটা এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস বরাবর, এক্স এক্সিসের সাথে প্যারালাল এটা, আর ওয়াই এক্সিসের সাথে প্যারালাল হচ্ছে এই লাইনটা, এটা এরকম। আর এই এখানে একটা আছে দেখা যাচ্ছে ল্যামডা, এই ল্যামডাটা আসলে কি? এই যে এ আর পি এর মধ্যে যে ডিসটেন্সটা সেটা হচ্ছে আমাদের এই ল্যামডাটা। ল্যামডাটা কি? এ আর পি এর মধ্যে যে ডিসটেন্সটা সেটা। তো এটাকে যদি আমরা এখানে এই লাইনটা এক্স এর সাথে কতটুকু আর ওয়াই এর সাথে কতটুকু, এখান থেকে যদি আমরা এক্সটেন্ড করি এই পর্যন্ত, তাহলে আসলে আমরা কি পাবো? এখানে একটা আছে, একটা কোণ পাবো কিসের সাথে? এই ল্যামডার সাথে আমার এক্স এক্সিস এর বরাবর যে কোণটা পাচ্ছি সেটা হচ্ছে আমার বিটা। বিটা কি? বিটা ইজ দা ইনক্লাইনেশন অ্যাঙ্গেল। এই এক্স এর সাথে যেটা পাচ্ছি অ্যাঙ্গেল সেটা হচ্ছে এই বিটাটা, এখানে হচ্ছে বিটা পাচ্ছি, আর এখানে মনে করেন এগুলোকে আমি এখানে আমি এগুলো মানে এটা হচ্ছে ওয়াই এর প্যারালাল, এটা হচ্ছে এক্স এর সাথে। তো আমরা যদি সাইন কস হিসেবে যদি বসাই, এই যে মনে করেন এটা হচ্ছে আমাদের একটা মানে ট্রায়াঙ্গেল হিসেবে যদি আমরা এখানে বসাই, তাহলে কি পাবো? এই যে এতটুকু এই ডিস্টেন্সটা এই এ থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে আমার ল্যামডা কস বিটা, এইটা কি হচ্ছে ল্যামডা কস বিটা, আর এখান থেকে এই ডিস্টেন্সটা সেটা হচ্ছে ল্যামডা সাইন বিটা। এই যে আমরা সাইন কস হিসেবে জাস্ট যদি বসাই, তাহলে আমরা আসলে এই ডিস্টেন্সটাকে আমরা এইভাবে লিখতে পারবো। তারপরে এখানে কি বোঝানো হচ্ছে যে, আচ্ছা, আর এই জায়গাটার মধ্যে আপনার এখান থেকে এই ডিস্টেন্সটা করেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, এটা হচ্ছে এইখানে হচ্ছে জেড আর এখানে হচ্ছে 0। সো এই জেড আর 0, এই জায়গাটা মেইনলি ডেল জেড, জেড এর শুধুমাত্র কিন্তু চেঞ্জ হচ্ছে, এক্স ওয়াই এর কোনো চেঞ্জ হচ্ছে না। তো এই ডিস্টেন্সটা যেটা সেটা হচ্ছে ডেল জেড। আর এখানে পি আর পি ড্যাশ, এইটা হচ্ছে এটার লাইন, এখানকার যেটা অ্যাঙ্গেল
এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আলফা, এটা জাস্ট এখানকার এটার মধ্যে। তো তখন আমরা কি হচ্ছে পি ড্যাশ যেটা সেটাকে আমরা লিখতে কিভাবে পারি, এক্স প্লাস ল্যামডা কস বিটা ওয়াই প্লাস ল্যামডা সাইন বিটা। এই পয়েন্টটা যেটা এটার পয়েন্টের এক্স হচ্ছে এটাকে লিখতে পারি, আর ওয়াই যেটা সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর জেড এর ভ্যালু তো আমরা জানি, জেড এর ভ্যালু এটা হচ্ছে 0। এই হিসেবে আমরা মেইনলি এটা এখানে লিখতে পারি। তো এখানে মনে করেন এটা লিখলাম, বি হচ্ছে ইনক্লিনেশন অ্যাঙ্গেল। লেখার পর এই যেখানে আমাদের এটা হচ্ছে আমাদের আলফা। আলফাটা কি, আলফা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য প্রজেকশন প্লেন হচ্ছে এটা অ্যান্ড দ্য প্রজেকশন রে। সো এই যে প্রজেকশন রে হচ্ছে এটা আর প্রজেকশন প্লেন হচ্ছে এটা, তো এই দুটোর মাঝখানে যেটা অ্যাঙ্গেল সেটা হচ্ছে আমাদের আলফা, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাঙ্গেল অফ স্কিউনেস। সো আলফাটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ স্কিউনেস আর বিটা যেটা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। তো এই দুটো জিনিস হচ্ছে আলফা আর বিটা। সো আমরা এখানে আলফা যেহেতু আছে এখানে আমরা কি করতে পারি, ট্যান আলফা করতে পারি। ট্যান আলফা বলতে আসলে কি বোঝাচ্ছে, ট্যান আলফা হচ্ছে ডেল জেড বাই ল্যামডা, এই যে এটা ডেল জেড বাই ল্যামডা। সো এটাকে যদি আমরা এইভাবে লিখি, ল্যামডা এর ভ্যালু আমরা এইভাবে বের করতে পারবো। এখানে আসলে কিভাবে লিখেছে, আমাদের পি পয়েন্ট যেটা এটাকে মানে একটু ঘুরিয়ে লিখেছে, যে এইটা পয়েন্টকে এখানে নিয়ে গিয়েছে, পি ড্যাশটাকে এখানে, আর এখানকার হচ্ছে যেটা এ পয়েন্ট সেটাকে এখানে, যেভাবে নিয়ে যায় আমরা একটা ট্রায়াঙ্গেল এভাবে পাবো। সো এখানে যদি আমরা ট্যান বের করতে যাই, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি, যেটা মানে ডেল জেড বাই ল্যামডা, তাহলে আমরা ট্যান পাবো। সো ল্যামডা ইকুয়াল টু জেড ডেল জেড বাই ট্যান আলফা, এটা হচ্ছে আমাদের ল্যামডা এর ভ্যালু। ডেল জেড মানে আসলে কি বোঝাচ্ছে, জেড আর 0 এর মাঝখানে ডিস্টেন্সটা। সো ডেল জেড বলতে কি, জেড ডেল জেড তাহলে কি আমার মানে জেডই হবে না, কারণ জেড মাইনাস 0 এটাই তো আমাদের ডেল জেড। সো ডেল জেড কে আমরা এখানে জেড হিসাবে ধরে নেব, কারণ এখানে তো এই পয়েন্টটা তো আমার জেড এর ভ্যালু 0ই হবে। ঠিক আছে, তো এর আগে আমাদের পি পি ড্যাশের ইকুয়েশনটা কি ছিল, এই যে এটা এক্স প্লাস ল্যামডা কস বিটা ওয়াই প্লাস ল্যামডা সাইন বিটা, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন ছিল। এরপরে আমরা এখানে কি বের করলাম, ল্যামডা এর ভ্যালুটা বের করলাম, জেড বাই ট্যান আলফা। তো এই ল্যামডা এর ভ্যালুটা আমরা এখন এখানে বসাই দিব। বসাই দিলে কি পাবো, ল্যামডা এর ভ্যালুটা যখন এখানে বসাই দিব তখন আমরা এই জিনিসটা আসলে পাচ্ছি। ল্যামডা বলতে কি, জেড ট্যান আলফা। এখানে আসলে আমাদের ইকুয়েশনটা এখানে কি ছিল, আমাদের যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এটা ছিল, এই যে এটা। আর ওখান থেকে আমরা কি বের করলাম, ল্যামডা এর ভ্যালু, ল্যামডা ইকুয়াল টু জেড বাই ট্যান আলফা। এটা এখন আমরা এখানে বসাই দিব। তাহলে এক্স ড্যাশের নতুন পয়েন্টটা কি হচ্ছে, এক্স ড্যাশ ইকুয়াল এক্স প্লাস কস বিটা বাই ট্যান আলফা, এটাকে লিখি, এটা তো উপরে থাকবে। ল্যামডা এর জায়গায় আমরা জেড বাই ট্যান আলফা লিখবো। সো এখানে আগে কস বিটা এই যেখানে, আর এখানে ট্যান আলফাটা নিচে লিখি, আর এই জেডটা তো উপরে থাকবে। সো এর সাথে আমি জেড দিচ্ছি। ওয়াই এর ক্ষেত্রেও সেম। সো ওয়াই এর ক্ষেত্রে ওয়াই ড্যাশটা কি হবে, ওয়াই প্লাস ল্যামডা এর জায়গায় কি দিব, জেড বাই ট্যান আলফা। তাহলে কস এখানে কি হবে, সাইন বিটা বাই ট্যান আলফা ইন্টু জেড। এই হচ্ছে আমাদের এখানকার ইকুয়েশন। সো নতুন এক্স ড্যাশ কি হচ্ছে, আগের এক্স এর সাথে cos বিটা বাই ট্যান আলফা ইন্টু জেড, ওয়াই ড্যাশ সাথে ওয়াই ইকুয়াল টু ওয়াই প্লাস
সাইন বিটা বাই টেন আলফা ইন্টু জেড। আর জেড ড্যাশের ভ্যালু কত হবে? জেড ড্যাশের ভ্যালু তো আমরা জানি যে এখানে হচ্ছে আমাদের জিরোই হচ্ছে, এই জেড ড্যাশ যেটা সেটা হচ্ছে জিরোই আছে। সো এখানে আমাদের জেড ড্যাশের ভ্যালুটা জিরোই বসালাম। এখন আমরা ইকুয়েশন আমরা বের করেছি, ইকুয়েশন থেকে তো আমরা আমাদের ম্যাট্রিক্সটা লিখতেই পারবো। এই যে এখান থেকে আমরা এরকম একটা ম্যাট্রিক্স লিখে ফেলবো। কিভাবে? সো এই যে এটা হচ্ছে ছিল আমাদের ইকুয়েশনটা, ওদের কোএফিসিয়েন্ট দিয়ে দিয়ে আমরা এখন ম্যাট্রিক্সটা করে ফেলবো। সো এক্স এর কোএফিসিয়েন্ট এখানে 1, সেজন্য এক্স এর ঘরে এখানে আমি 1 দিলাম। এখানে তো ওয়াই নেই, সেজন্য ওয়াই এর এখানে 0, জেড এর এখানে cos বিটা বাই tan আলফা এখানটা দিলাম, আর এখানে তো 0। এখানে ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে এখানে এক্স নাই, সেজন্য হচ্ছে এখানে 0, ওয়াই এর কোএফিসিয়েন্ট 1, এই যে 1, জেড এর সাথে sin বিটা বাই tan আলফা এখানে 0। আর এটার ক্ষেত্রে জেড তো 0, তার মানে এখানে জেড এর সবগুলোই 0, আর এখানে 0 0 1 এখানে এভাবে দিলাম, দিয়ে এখানে আমাদের এরকম আসলো। এটা নিয়ে কোনো সমস্যা আছে? তো তার মানে এই ইকুয়েশনটা আমরা যদি আমাদের একটা পয়েন্ট যদি পি থাকে, এই পয়েন্ট পি এর সাথে এই ইকুয়েশনটা যদি আমরা গুণ করি, মাল্টিপ্লিকেশন করি, তাহলে আমাদের যে পি ড্যাশ যেটা পয়েন্ট সেটা পাবো, এই জিনিসটা যদি গুণ করে দিই। এখন এই ইকুয়েশনটাকে আমরা এভাবেও লিখতে পারবো, আর একটু সিম্পলিফাই ভার্সনেও লিখতে পারবো। কিরকম করে? আমরা একটু আগে যেটা দেখলাম যে tan আলফাটাকে আমরা কিভাবে লিখতাম, যে ল্যামডা এর ভ্যালু, যে একটু আগে বের করেছিলাম, ল্যামডা ইকুয়াল জেড বাই tan আলফা, এটা হচ্ছে আমাদের ল্যামডা এর ভ্যালু ছিল। তো জেড বলতে আসলে কি বোঝায়, এখান থেকে এটার ডিস্টেন্সটা কতটুকু সেটা হচ্ছে আমাদের জেড বোঝাচ্ছে। তো আমরা একটু সিম্পলিফাই করার জন্য এই যে ডেল জেড যেটা, সেটার ভ্যালু হচ্ছে আমি 1 ধরে নিয়েছি। সো ডেল জেড এর ভ্যালু যখন 1 এখানে বসিয়ে দিলাম, ল্যামডা এর ভ্যালু 1 বাই tan আলফা। সো ল্যামডা আমাদের এখানের ভ্যালুগুলো, ল্যামডা এর ভ্যালু হচ্ছে tan আলফা, এই জিনিসটা আসলে বসিয়ে দিয়েছি। তখন আমরা কি করলাম, ল্যামডা ইকুয়াল টু 1 বাই tan আলফা অথবা tan আলফা ইকুয়াল টু 1 বাই ল্যামডা, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। তো ওটা আমরা যখন এখানে বসিয়ে দিয়েছি, তখন আমরা এটা পাই যে ল্যামডা বাই ল্যামডা cos বিটা, এখানে হচ্ছে ল্যামডা sin বিটা। এখানে আসলে কি করেছি, এখানে আমরা tan আলফার মানে ভ্যালুটা বসিয়ে দিয়েছি, যে tan আলফার ভ্যালুটা কি সেটা বসিয়ে দিয়েছি 1 বাই ল্যামডা। সো 1 বাই ল্যামডা বললে ল্যামডাটা উপরে চলে গেল, সো ল্যামডা cos বিটা, ল্যামডা cos বিটা আর ল্যামডা sin বিটা, এখানে আসলে এইরকম করে আসবে। এখন আমাদের ল্যামডাটা কি আমরা একটু আগে পড়েছিলাম, ল্যামডা আসলে এখানে কি বলতে বোঝায়, ল্যামডা হচ্ছে অ্যাঙ্গেল অফ স্কিউনেস, এটা হচ্ছে ল্যামডাটা। আর বিটাটা কি, ইনক্লাইনেশন অ্যাঙ্গেল, এটা হচ্ছে বিটা, এটা হচ্ছে ইনক্লাইনেশন অ্যাঙ্গেল। এখন আমরা প্যারালালের ক্ষেত্রে আমরা কি কি দেখেছিলাম, কি কি টাইপ, এটা হচ্ছে আমাদের মেইনলি ম্যাট্রিক্স যেটা, সেটা আমি এখানে লিখে ফেলি, কপি করে ফেলি। এটা হচ্ছে আমরা এই ম্যাট্রিক্সটা আমরা বের করেছি। এখন এখানে কি বলা হয়েছে, আচ্ছা অর্থোগ্রাফিকের ক্ষেত্রে, অর্থোগ্রাফিক কোনটা আমাদের, আমরা কিন্তু যে ইকুয়েশনটা বের করেছি সেটা হচ্ছে সব প্যারালালের জন্যই মেইনলি। অর্থোগ্রাফিক, অর্থোগ্রাফিক ও প্যারালাল, মানে অর্থোগ্রাফিক কোনটা, যেটা মেইনলি আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্টর রে গুলো যেগুলো পড়ে সেটা। আর অবলিক, আমাদের আরেকটা আছে অবলিক, অবলিকের আবার দুটো ভাগ, ক্যাভেলিয়ার আর ক্যাবিনেট, ঠিক আছে। সো এই দুটো আসলে আমাদের অবলিকের, ক্যাবিনেট আর ক্যালভিয়ার হচ্ছে আমাদের অর্থোগ্রাফিকের মানে অবলিকের দুটো পার্ট। আমরা যদি মনে করুন ওই যে চার্টটা আবার দেখতে যাই, সো এই দুটো হচ্ছে আমাদের অবলিক, বাট অর্থোগ্রাফিক তো আমাদের আরেকটা। তো অবলিকের ক্ষেত্রে কি হয়, আমাদের এখানে ম্যাট্রিক্সের মধ্যে কি কি ভ্যালু আছে, ল্যামডা আছে আর বিটা আছে। সো অর্থোগ্রাফিকের ক্ষেত্রে ল্যামডা এর ভ্যালু 0, সো অর্থোগ্রাফিকের ক্ষেত্রে কি হচ্ছে, ল্যামডা এর ভ্যালু হচ্ছে 0 আর আলফা এর ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। সো এই জায়গাটাতে
আলফা এই ইকুয়েশনটাতে কিন্তু আলফা নাই, আপনারা তখন হচ্ছে এই যে এই ইকুয়েশনটা হিসেবে বসাই দিতে পারেন এই ম্যাট্রিক্সটা অথবা এই ম্যাট্রিক্স, যে কোনো একটা দিয়ে কাজ করলেই হয়ে গেল। তাহলে আমি এটার ক্ষেত্রে দেখি, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। আপনারা হয় আলফাটা মনে, এই ল্যামডাটা মনে রাখবেন, না হলে আলফা মনে রাখবেন, দুটোর মধ্যে একটা। সো আমাদের যদি আমরা এখানে ল্যামডাটা মনে রাখি, সো অর্থোগ্রাফিকের ক্ষেত্রে আমাদের ল্যামডা এর ভ্যালু হচ্ছে 0। এখন এই ইকুয়েশনে ল্যামডা এর ভ্যালু যদি আমি 0 বসাই অর্থোগ্রাফিকের, তাহলে আমাদের ম্যাট্রিক্সটা কি পাবো? 1 0 0 0 0 1 0 0 0 0 0 0 0 0 0 1। এটা হচ্ছে আমরা অর্থোগ্রাফিকের ক্ষেত্রে যেটা সেটা পেলাম 90 ডিগ্রি যদি হয়। তো এটা কোন প্লেনের ক্ষেত্রে কিন্তু আমরা মানে এই ইকুয়েশন গুলো ফর্ম করেছি? আমাদের যদি প্রজেকশন প্লেনটা এক্স ওয়াই প্লেন হয়, এক্স ওয়াই প্লেন হলে আমাদের জেড এর ভ্যালু কিন্তু 0, তখনকার ক্ষেত্রে শুধুমাত্র এটা। বাট আমাদের প্লেনটা যদি চেঞ্জ হয়ে যায়, এক্স ওয়াই না হয়ে যদি ওয়াই জেড হয় বা এক্স জেড হয়, তখনকার ক্ষেত্রে কিন্তু আমাদের এই ইকুয়েশন বা এই ম্যাট্রিক্সটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সেগুলো কিন্তু আসে। তো এগুলো হচ্ছে আপনারা দেখবেন, এখানে একটু পরে করে দেওয়াই আছে। আচ্ছা, আর ক্যাবিনেট আর ক্যাভেলিয়ার যেটা, সেগুলোর জন্য আমাদের ল্যামডা এর ভ্যালু একটা হচ্ছে আপনার 1, একটা হচ্ছে 0.5। এখন দেখেন একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথে কি দেওয়া আছে দেখেন, ফর এ পয়েন্ট পি 10 20 -40, ফর এ পয়েন্ট পি, পি এর একটা পয়েন্ট দেওয়া আছে, বলেছে যে ক্যালকুলেট দ্য প্রজেক্টেড পয়েন্ট, প্রজেক্টেড পয়েন্ট বলতে পি ড্যাশ, ইউজিং ক্যাভেলিয়ার প্রজেকশন। সো ক্যাভেলিয়ার আপনাকে যখন বলা হচ্ছে, ক্যাভেলিয়ারের জন্য আমি কি ল্যামডা এর মান জানি? ক্যাভেলিয়ার জন্য ল্যামডা এর মান হচ্ছে 1। সো আমাদের এখানে আমরা বুঝতে পারলাম যেহেতু ক্যাভেলিয়ার বলা হচ্ছে, সো আমাদের ল্যামডা এর মান আমি বুঝছি, এটার মান ভ্যালু আমার 1 হবে। ওরিয়েন্টেশন অ্যাঙ্গেল ইজ 30 ফর প্রজেকশন প্লেন এক্স ওয়াই, প্রজেকশন প্লেন এক্স ওয়াই দেওয়া আছে, যেটা আমরা মানে নর্মাল এটা করেছি সেটার জন্য। সো প্রজেকশন প্লেন আমার এখানে কি বলা হলো, সরি ওরিয়েন্টেশন অ্যাঙ্গেল হচ্ছে আমার 30 ডিগ্রি। সো এই 30 ডিগ্রিটা আসলে কি? এটা হচ্ছে আমাদের বিটা। ওই যে ইনক্লাইনেশন অ্যাঙ্গেল আমরা একটু পড়লাম, ওটাই হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন অ্যাঙ্গেল, সেটা হচ্ছে 30। সো আমরা এখানে ল্যামডা জানি, আমরা এখানে বিটাও জানি, বিটা হচ্ছে আমার 30 ডিগ্রি। সো এখানে জাস্ট আমি ল্যামডা আর বিটার ভ্যালু যদি বসায় দেই, যে ল্যামডা কত এখানে 1 আর বিটা হচ্ছে 30, তো এটা যদি আমরা এই ইকুয়েশনে বসাই দিই, এই এতটুকুর জন্য পাচ্ছি আমরা 0.866 আর এটার জন্য হচ্ছে 0.5। এখন আপনারা যদি মনে করেন না আমি ল্যামডা এর মানটা মুখস্থ করব না, আমি আলফা এর মানটা মুখস্থ করব, আলফা এর ভ্যালুটা আমি মুখস্থ করব, তো এখানে কিন্তু আলফা এর ভ্যালুও আছে। সো আলফা এর ভ্যালু যদি আপনি মুখস্থ করতে চান, তখন কিন্তু আপনাকে এই ইকুয়েশনটা আপনি ইউজ করতে পারবেন না, এখানে তো আলফা নেই, তখন আপনি এই ইকুয়েশনটা আপনাকে দিতে হবে, এই যে এটা এই ম্যাট্রিক্সটা, এখানে আলফা আর বিটা দিই, বিটা তো আমি বুঝলাম যে 30 ডিগ্রি, আলফা কত, আলফা এটার ক্ষেত্রে কত হচ্ছে, আলফা এখানে আমার 45। সো এই ইকুয়েশনে দেখেন বলেছে যে আলফা 45, কারণ ক্যাভেলিয়ারের জন্য, আর বিটার ভ্যালু 30 আমি এখান থেকে পাচ্ছি। তো এই ভ্যালুগুলো যদি এখানে বসায় দিই, তাহলে আমরা এই জিনিসটা পাবো। ওটার সাথে আমাদের পয়েন্ট পি যেটা, সেটা আমি এটা গুণ করে দিলাম, গুণ করে দিয়ে এই যে এই পয়েন্ট আসলে পাচ্ছি। এখানে অলরেডি ডাব্লিউ, এখানকার এই ভ্যালুটা যেটা অলরেডি 1, তার মানে আমার এখানে আসলে গুণ মানে ভাগ করতে হচ্ছে না। তো আমাদের নতুন পয়েন্ট যেটা, সেটা কত হলো, -24.64, এই যেটা। পারবো এরকম ম্যাথ আসলে? এটার ক্ষেত্রে কিন্তু মনে রাখবেন বারবার, আমার প্রজেকশন প্লেন কোনটা দেওয়া আছে, এটা কিন্তু এক্স ওয়াই এর জন্য,
বাট আমাদের প্রজেকশন প্লেনটা যদি চেঞ্জ করে দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু সেম ম্যাট্রিক্স কিন্তু পাবো না, আমাদের ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন আমি অর্থোগ্রাফিকের ক্ষেত্রে আমি যেটা বের করলাম সেটা এখানে দেওয়া আছে যে অর্থোগ্রাফিকের ক্ষেত্রে কি হয়, আমাদের ল্যামডা এর ভ্যালু যেটা সেটা হচ্ছে 0 হয়। সো এই ইকুয়েশনের মধ্যে আমি ল্যামডা এর ভ্যালুটা যদি 0 বসাই দিই তাহলে এখানে 0। সো অর্থোগ্রাফিকের ক্ষেত্রে আমার ম্যাট্রিক্সটা কিরকম হবে, এরকম। আমাদের পি যদি একটা পয়েন্ট দেওয়া থাকে তার সাথে এটা গুণ করে দিলেই হয়ে যাবে। এই যে অর্থোগ্রাফিক প্রজেকশন অন এক্স ওয়াই প্লেন ফর দ্য পয়েন্ট ডিইএফ, সো ডিইএফ পয়েন্ট হচ্ছে এটা, অর্থোগ্রাফিকের জন্য ম্যাট্রিক্স হচ্ছে এটা। সো এটা গুণ করে দিয়ে আমি এটা পাচ্ছি। এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই প্লেনে এটা বলা আছে। এখন যেটা বলা হচ্ছে যে বাট হাউ ক্যান উই ফাইন্ড দ্য প্যারালাল প্রজেকশন ম্যাট্রিক্স ফর ডিফারেন্ট প্রজেকশন প্লেন আদার দেন এক্স ওয়াই। আমাদের এক্স ওয়াই বাদ দিয়ে যদি অন্য কোনো প্রজেকশন প্লেন হয় তাহলে আমি কি কাজ করব। সো আমাদের প্রজেকশন প্লেনটা আগে কিরকম দেওয়া ছিল, এখানে কই গেল, এই যে সো এই বরাবর হচ্ছে আমার এক্স, এই বরাবর হচ্ছে ওয়াই। এখন যদি আমার মনে করেন এই এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। এখন যদি আমার এটাকে আমি কাউন্টার ক্লকওয়াইজ ঘুরাই দেই তাহলে কি হবে বলেন তো, একবার একবার যদি কাউন্টার ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরাই দেই তাহলে কি হবে, এই এক্সটা কোথায় চলে যাবে, এই এক্সটা একবার যদি 90 ডিগ্রি ঘোরাই তাহলে এক্সটা এখানে চলে যাবে না, হ্যাঁ। তো এটা আমার এক্স আমার এই জায়গায় হয়ে যাবে। এখানে কি আসবে, এখানে আমার জেডটা এখানে চলে আসবে। তো এই জায়গায় নতুন হচ্ছে আমার জেড, এখানে কি আসবে, ওয়াইটা আমার এখানে চলে আসবে। তো আমার এই জায়গাটাতে বসবে হচ্ছে ওয়াই। তাহলে আমাদের প্লেনটা কি হলো, এখন প্রজেকশন প্লেনটা এক্স জেড প্লেন হয়ে গেল। ঠিক আছে, সো এখন আমার কিন্তু আমার এটা হচ্ছে এক্স জেড প্লেন। সো এক্স জেড প্লেনের জন্য তাহলে আমরা এখানে কিভাবে ম্যাট্রিক্সটা ফর্ম করব, এক্স জেড প্লেনের জন্য আমাদের মনে করেন এত আসলে চিন্তা ভাবনা এখানে করা লাগছে না। এই যে মনে করেন আমরা এখানে অনেক মানে এটা দেখে দেখে একদম ফর্মুলা মানে মুখস্থ করব বা এরকম আসলে করার এখানে কিছু দরকার নেই। এখানে কার জায়গায় কাকে বসাবো সেটা বসাই দিলেই অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে। মনে করেন এখানে কোথায় গেল আমাদের ফর্মুলাটা, এটা আমাদের ছিল মনে করেন আমাদের আগের ফর্মুলাটা ছিল কিরকম, এর কোন প্লেনের জন্য আমরা করেছিলাম, এই ফর্মুলাটা এসেছিল, এই ফর্মুলাটা আমার এসেছিল এখানে হচ্ছে জেড ড্যাশ ইকুয়াল 0 ছিল। এটা কার জন্য ছিল, যখন আমার এক্স ওয়াই প্লেনের জন্য যখন করা হচ্ছিল। তো এক্স ওয়াই প্লেনের জন্য যখন করছিলাম দেখেন কে কাকে রিপ্লেস করেছে। সো এখানে এক্স এর জায়গায় কে বসেছে দেখেন তো, এক্স যেখানে ছিল এক্স এর জায়গায় বসেছে জেড। সো আমি এক্স এর জায়গাগুলাই আমি জেড যদি বসাই দিই, যে এখানে জেড বসাবো, এখানে জেড বসাবো। সো এখানে হবে জেড, এখানে বসাবো জেড। তারপর ওয়াই এর জায়গায় কাকে বসাবো, ওয়াই এর জায়গায় বসাচ্ছি হচ্ছে এক্স, কারণ ওয়াই এর জায়গায় তো এক্স এসেছে। সো ওয়াই ড্যাশের জায়গায় আমি এক্স বসাই দিলাম। আর জেড এর জায়গায় কাকে বসাবো তাহলে আমি ওয়াই। তখন তোমার এই জায়গাটার এটাও চেঞ্জ হবে। এবার বলেন তো এই জায়গায় কে বসবে, এক্স জেড প্লেনের মধ্যে। যখন আমি এক্স ওয়াই প্লেন করেছিলাম তখন এখানে আমার জেড ছিল,
বাট যখন আমার এক্স জেড প্লেন, তখন আমাদের কে বসবে এই জায়গাটাতে? এক্স জেড প্লেনে এখানে কার ভ্যালু বসবে? একটু কথা বলেন। এক্স জেড প্লেনে এখানে কে বসবে তাহলে? এক্স ওয়াই যদি যখন ছিল তখন আমার জেড এখানে ছিল, সো এক্স জেড এ কি ম্যাম হবে? ওয়াই এখানে আমার ওয়াই হবে, এই জায়গাগুলোতে আমি ওয়াই বসাই দিলাম। তো এখন এটার জন্য আমি যদি ম্যাট্রিক্সটা ফর্ম করি তাহলেই হয়ে যাবে। তখন আপনি যদি মনে করেন এই অনুযায়ী যদি ফর্মুলাটা বসান, তখন আপনি মেইনলি এইটা পাবেন। আমরা এখানে বসাই দিতে পারি একটা, লেখা আছে এক্স জেড এর জন্য বা জেড এক্স এর জন্য, এই যেটা এখানে আসলে এই ফর্মুলাটা বসানো হয়েছে, মানে শর্টকাট যেটা সেটা আসলে বসানো হয়েছে, এখান থেকে শর্টকাটটা এসেছে। তো তখন আমাদের আগে এই জায়গাটাতে যখন পয়েন্টটা পি ছিল, এই যদি আমার এক্স জেড যদি হতো বা জেড এক্স প্লেন যদি হতো, তাহলে এই ডিস্টেন্সটা আমাদের কি হতো? ওয়াই হতো। তখন ল্যামডা এর এই জায়গায় কি বসবে? ডেল ওয়াই বাই ট্যান আলফা। এটা যদি আমরা এখানে বসে দিই, আমরা শর্টকাট যেটা ফর্মুলা সেটা পাচ্ছি। সো এটা যদি আমরা এখানে বসাই দিই, এখানে এটা পাবো, তারপর হচ্ছে এই ইকুয়েশনটা, এই ম্যাট্রিক্সটা। এটা হচ্ছে এক্স জেড এর ক্ষেত্রে বা জেড এক্স এর ক্ষেত্রে। দেখেন জেড এর ভ্যালু হচ্ছে জেড প্লাস ল্যামডা কস বিটা ইন্টু ওয়াই এক্স ড্যাশ ইকুয়াল এক্স প্লাস এক্স সাইন বিটা প্লাস ইন্টু ওয়াই। সো ল্যামডা এর ভ্যালু হচ্ছে ডেল ওয়াই বাই ট্যান আলফা। ল্যামডা এর ভ্যালু ওয়াই বাই ট্যান আলফা, এবং ডেল ওয়াই বা ওয়াই এর ভ্যালু যদি আমি এখন 1 বসাই, তাহলে হচ্ছে ল্যামডা হচ্ছে আমার 1 বাই ট্যান আলফা। তখন আমরা এই আপডেটেড ইকুয়েশনটাতে বসে দিলে আমরা এটাই পাবো। আর এক্স জেড এর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা এর আগে কিরকম ছিল, আমরা একদম আগে আমরা মেইনলি এটাকে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরালে এরকম পাই, বাট ক্লকওয়াইজ ঘুরালে কিন্তু এর অপোজিটটা পাবো। কিরকম? আগে এখানে এক্স ছিল, এখানে ওয়াই হবে, এই এক্সটা এখানে চলে আসবে, জেডটা এখানে যাবে, এরকম করে চেঞ্জ হবে। সো এরকম করে দেখলাম যার জায়গায় যে বসেছে সেটা জাস্ট বসাই দিব। যেহেতু এটা ওয়াই জেড প্লেন, এখানে কে গুণ হচ্ছে? এক্স। সো এই অনুযায়ী জাস্ট ম্যাট্রিক্সে যদি বসে দিই, আমাদের হচ্ছে এই ম্যাট্রিক্সটা ফর্ম হবে। এটাই এখানে। কারো কোনো সমস্যা আছে? আপনারা এই জিনিসটা দেখেন, আপনাদের এই ফর্মুলাটা বের করতে পারছেন কিনা, করে মনে করেন এখানে তো এক্স ওয়াই প্লেনের জন্য আছে, আপনার ওয়াই জেড প্লেন, এক্স জেড প্লেন বা জেড এক্স প্লেন, ওগুলোর জন্য করেন এই ম্যাথটাই। সেম ভাবে আসলে করেন। এখানকার অন্য দুটো প্লেনের জন্য আপনারা ক্যাভেলিয়ার, তারপর হচ্ছে ক্যাভিয়ার দুটো করেন, আর হচ্ছে অর্থোগ্রাফিক এটার জন্য একটা করেন। সেম ম্যাথ গুলোই করেন, বাট ওটা হচ্ছে আপনার ওয়াই জেড আর জেড এক্স প্লেন যেটা, সেটার জন্য। একটু ট্রাই করেন এটা। কারো কোনো সমস্যা আছে? ওকে, আমি এটা অফ করি।